একজন শামীম ওসমান বাংলাদেশের যারা রাজনীতি করেন, রাজনৈতিক কর্মী যারা, তারা সবাই এক নামে শামীম ওসমানকে চিনেন। নারায়ণগঞ্জের শামীম ওসমান। শামীম ওসমান একটা সমগ্র। শামীম ওসমানের সঙ্গে একটা পরিবারের ঐতিহ্য যেটা জড়িত। শামীম ওসমানের জন্ম হচ্ছে ২৮ ফেব্রুয়ারি। তার বাবা এ.কে.এম. শামসুজ্জোহা। আওয়ামী লীগের উৎপত্তি যেখানে নারায়ণগঞ্জে, তার সঙ্গে সম্পর্কিত একটা নাম। জাতীয় সংসদে একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে তিনি যখন দিল্লিতে যখন তাকে খোঁজ নিতে যারা যেতেন তাদের একজন হচ্ছেন শামসুজ্জোহা। এই শামসুজ্জোহাকে আমরা আরেকভাবে চিনি, বাংলাদেশের জন্ম সাক্ষী যে মানুষগুলা, জন্মসংখ্যা বা বাংলার প্রথম সংবিধান যিনি রচনা করেছেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম। ব্যারিস্টার আমিরুল ইসলামের স্ত্রী আমরা নীলা ভাবি বলে ডাকতাম। সে নীলা ভাবির ভাই হচ্ছেন শামসুজ্জোহা। অনেকভাবে আমরা সম্পর্কিত। শামীম ওসমানকে শুনবো তার মুখে সেটা। শামীম ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। জি ভাই, আপনাকে আমি পুরো নাম বললাম না, আপনি আমাদের বাড়ি ভাই, পুরানো বাড়ি ভাই। তো বাংলাদেশের যে কজন সাংবাদিক অত্যন্ত দুঃসময়ে সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন, সত্য লিখেছেন, সত্য বলেছেন, তার মধ্যে আপনি একজন। দীর্ঘদিন পরে আজকে আবার আপনার সাথে বহুদিন আগে জড়িত। আপনি সিএমএইচে শুয়ে জি শুয়ে জি আমার হাসপাতালে শুয়ে শুয়ে আমার আমার উপরে সাথে বোমা কথা হামলার বলেন। পরে আপনি আমার সাথে সেই মুহূর্তেই যোগাযোগ করেছেন। তো এই জন্য আপনাকে আবার পেয়ে পুরনো স্মৃতির কথা মনে পড়ছে। আমি শুধু একটু অ্যাড করতে চাই যে আমার দাদুর বাড়ি বায়তুল আমান। সেখানে অ্যাকচুয়ালি আমি খুব লাকি যে আমার দাদা খান সাহেব এম ওসমান আলী এবং আমার আব্বা এ কে এম শামসুজ্জোহা দুজনেই একসাথে বাবার ছেলে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এবং ওইখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য একটা লুকানো ঘর ছিল, যেখানে বঙ্গবন্ধু মাঝে মাঝে যেয়ে আন্ডারগ্রাউন্ডে থাকতেন। এবং ওই বাড়িতে এবং আমাদের হীরামহল যে বাড়িগুলিতে ভেঙে ফেলা হয়েছে সবগুলি, সেখানে মৌলানা ভাসানী প্রায় পার্ট বাই পার্ট ৬ বছর ছিলেন মৌলানা ভাসানী সাহেব। এবং আমার মার পরিবারও রাজনৈতিক পরিবার। হোসেন সৈয়দ সরাদ্দি সাহেবের আপন বোন আমার মায়ের ভাবি হতেন এবং আবুল হাশেম সাহেব ওনার বড় ভাই হতেন। সো সেই কারণে আমি একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকে এসছি। এবং আপনি যথার্থ বলেছেন যে বায়তুল আমানে বসেই সংবিধানের যে খসড়া, ওই খসড়া আমার ফুপু উনি চলে গেছেন দুনিয়ার থেকে, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। ওনার স্বামী সারা বাংলাদেশ যাকে চিনি, ব্যারিস্টার আমরুল ইসলাম, এবং তার মেয়ে ব্যারিস্টার তানিয়া যে এখন পরিচিত, উনি সংবিধানের খসড়াটা তৈরি করেছিলেন। তো আজকে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, দিস ইজ মাই ফার্স্ট, এই গত দেশ ছাড়ার পরে এটাই প্রথম বাড়ি ভাই। অনেকেই আমাকে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু আমি বলতে পারিনি বিভিন্ন কারণেই হোক। কিন্তু যখন আপনি বলেছেন তখন আমার কাছে মনে হয়েছে যে আপনার মাধ্যমে এখন টাইম হয়ে গেছে দেশের মানুষকে কিছু কথা বলা, এবং আমাকে সুযোগ করে যাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক অনেক কৃতজ্ঞ শামীম ভাই। আপনি আমার এই যে সম্মানটা আমি পেয়েছি আপনার কাছ থেকে। আপনার কাছে প্রথম জানতে চাইবো একটু যে এই জেনারেশনের কাছে একজন শামীম ওসমান হয়ে ওঠার গল্প। জি ভাইয়া, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার আব্বা সংসদ সদস্য ছিলেন, এবং ৭৫-এর ১৫ই আগস্ট যখন বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে হত্যা করা হয় সপরিবারে, আমার বঙ্গবন্ধুর খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছিল ছোটবেলায়। এবং আমার লাস্ট মনে আছে ৮ই আগস্ট আমরা জাতির পিতার বাসায় গেছিলাম, আমি, আমার মা এবং আমার আব্বা, আমার বড় ভাই নাসিম ওসমানের বিয়ের দাওয়াত দিতে। সেদিন উনি অনেকগুলি কথা বলেছেন, যেই কথাগুলি এখন আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কারণ অনেক লম্বা সময় হয়ে যাবে। আমি অবাক দৃষ্টিতে তাকে দেখেছি। এর আগেও তার কাছে কয়েকবার যাওয়ার সুযোগ আমার হয়েছে, এবং উনি আমাকে আদর করেছিলেন, কোলেও নিয়েছিলেন, এবং কিছু কথা বলেছেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আমার আফসোস লাগে বাড়ি ভাই, আজকে হয়তো আপনাকেও সুদূর অস্ট্রেলিয়া যাওয়ার কোনো দরকার ছিল না, আমারও রাজনীতি করারও দরকার ছিল না। কারণ বঙ্গবন্ধু যদি জীবিত থাকতেন, আমার মনে হয় বাংলাদেশ জাপানের মতো একটা উন্নত দেশ হতো। তো যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছে, তার পরিবারকে হত্যা করেছে, তারা আসলে আমাদের সেই সময়কার, আমরা যারা ছোট ছিলাম,
আমাদের স্বপ্নকে, আমাদের ভবিষ্যৎকে হত্যা করেছে। ঠিক একইভাবে এই 2024-এ আবারও তার কন্যাকে এই meticulous ডিজাইনের মাধ্যমে সরিয়ে একইভাবে আমাদের নেক্সট জেনারেশনকেও একইভাবে তাদের স্বপ্নকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। 75-এ 15ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলো এবং সেই রাতে আমি আমার বাবাকে পাগলের মতো দেখেছি এবং খুব অবাক ব্যাপার, তার আগের দিন 14ই আগস্ট রাত 11:30 12:15 পর্যন্ত আমার আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ কামাল ভাই, উনি আমাকে ভীষণ আদর করতেন, আবাহনী ক্লাব করতেন, খেলাধুলার মানুষ ছিলেন। আমার জীবনে এত ভদ্রলোক মানুষ আমি দেখিনি। উনি আমাদের বাসায় আসতেন, আমি কোনোদিন দেখিনি যে উনি সোফার মধ্যে হেলান দিয়ে বসছেন আমার আব্বা আম্মার সামনে। তো উনি আমাকে খুব বেশি আদর করতেন। তো আমার বড় ভাই নাসিম ওসমান তার সহযোগী ছিলেন। আমার বড় ভাইয়ের বিয়ে ছিল 14 আগস্ট রাত্রে এবং সেই রাতের শেষ ছবিটা আমাদের বাসায় আছে, আমাদের কালেকশনে আছে। শেখ কামাল ভাই সহ সমস্ত ঢাকা ইউনিভার্সিটির পুরো গ্রুপ সেদিন ওখানে উপস্থিত ছিলেন এবং এত আনন্দ করেছিলেন উনি। এবং একটা পর্যায়ে আমার ভাইকে বললেন, নাসিম চল আজকে সবাই চলো আজকে নারায়ণগঞ্জ যাই। ঢাকা লেডিস ক্লাবে বিয়ে হচ্ছিল, কিন্তু খানিকক্ষণ পরে আবার বলে না 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 আমরা আজকে যাব না, যদি আমরা যাই নাসিমের বাসর রাতটা নষ্ট হয়ে যাবে। নাসিম তুই এক কাজ কর, তুই কালকে ভাই আসিস না, আমরা ঢাকা ইউনিভার্সিটি বাবার প্রোগ্রাম শেষ করে নারায়ণগঞ্জে আসবো, ওখান থেকে দুপুরে খেয়ে একবারে সবাই ঢাকা ক্লাবে যাবো, বাবাও তো ওখানে আসবেন। এটা ছিল তার প্ল্যান, কিন্তু কামাল ভাই তার কথা রাখতে পারেন নাই। এটাই আমার বাবা মার অনেক কষ্ট ছিল। সেই রাত্রি আমার মা তার সমস্ত স্বর্ণগণ খুলে দিয়ে এবং যে গিফট পেয়েছিলেন সেগুলো দিয়ে আমার ভাইকে বললেন যে চলে যাও। আমার ভাই ঢাকায় কিছুদিন 15 দিন আত্মগমনে ছিলেন। 50 জন লোক জড়ো করে আমার বড় ভাই নাসিম ওসমান বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ দিতে বেরিয়ে গেছিলেন। এর মধ্যে খালেদ মোশাররফ যখন ঘটনা ঘটালেন একটা, তখন একবার ব্যাক করে কিছুদিন ছিলেন, তারপরে একবারে চলে গেছিলেন। এরপরে 2.5 বছর 3 বছর আমাদের সাথে তার যোগাযোগ ছিল না। এরপরে আমার বাবা জেল থেকে মুক্তি পেলেন 3 বছর পরে। আমরা তখন একবেলা ভাত খেয়েছি, দুবেলা ভাত খাইনি। আমার বড় ভাই সেলিম ওসমান, ওকে তখন ইন্টারমিডিয়েট ছাত্র ছিল, ও শেখ জামাল ভাইয়ের বন্ধু ছিল। ওর বুকের মধ্যে বঙ্গবন্ধু হত্যাকারীরা 42টা ছিদ্র করেছিল এবং সেখানে মেজর ডালিম এরা ছিল, সবাই কিসমতরা ছিল এবং পিস্তল দেখে বলছিল যে এইটা দিয়ে আব্বাকে মেরেছি, আম্মাকে মেরেছি, মদ খাচ্ছিল বলছিল। তো যাই হোক, আমার মার সাহসিকতার জন্য সেদিন তারা সুন্দরবন হোটেলের সামনে, তখন এখানে ময়লা ফেলতো, ওখানে তাকে বস্তাবন্দি করে ফেলে দিয়ে চলে গেছিল। আমি ক্লাস 7 থেকে 8-এ উঠেছিলাম। আমরা 6 জন বন্ধু মিলে, আমরা কিছু বুঝতাম না, আমরা একটা জিনিস বুঝেছিলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে মানে আমাদের আর কিছু নাই দেশের। আমার মার কাছ থেকে এইটুকু বুঝেছিলাম। হাতে লেখা পোস্টার লিখেছিলাম, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। এই অপরাধে আমার পিঠের মধ্যে 2টো সাইকেল পিটিয়ে ভাঙা হয়েছিল। আমার সেন্সলেস হয়ে গেছিলাম। পরে দেখলাম যখন সেন্স ফিরল, খানপুরের একটা বাসায় আমি শোয়া। সেই থেকে যে পথ চলা, এই পথ চলা যেন আর শেষ হচ্ছে না। তো যাই হোক, এই হলো আমার রাজনৈতিক জীবন। তো বাড়ি ভাই, এটা থেকে শুরু, তারপরে তো চড়াই উতরাই আছে এবং আমি কোনো সময় বিএনপি কিংবা অন্যকে টার্গেট করে আমি রাজনীতিটা করিনি। আমার টার্গেটটা ছিল মূলত স্বাধীনতা বিরোধী শক্তি এবং এক্সট্রিমিস্ট এবং জঙ্গিবাদ, যারা এই দেশটাকে এখনো মানতে পারেনি এবং দেশটাকে ধ্বংস করার চেষ্টা করেছে, করছে এবং এখনো করছে। সো আমি তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম খুব সোচ্চারভাবে, জাহানারা ইমামের নেতৃত্বে এবং আমার নেত্রীর নির্দেশে। এবং তারপরে কিন্তু নারায়ণগঞ্জে 16 জুন 2001-এ বম ব্লাস্ট করা হয়, যেখানে আমার সারা বাংলাদেশের সবচেয়ে হায়েস্ট বড় বম ব্লাস্ট হয়েছিল। এটা RDX ফুটানো হয়েছিল। আমার 20 জন ভাই নিহত হয়েছিল, সাথে সাথে আমার বন্ধু চন্দন, আমার ছোট ভাই রতন, ওদের 2টো করে পা উড়ে চলে গেছিল। আরো অনেকেই মানে সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছিল। সো এবং আমি কেন বেঁচে গেছিলাম এটা আমি জানি না, হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন কোনো কারণে। যেভাবে ঠিক নেত্রীকে 21 বার মারার চেষ্টা করা হয়েছে, তারপর উনি বেঁচে আছেন। তো বাড়ি ভাই, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার মাধ্যমে আজকে দেশের মানুষের কাছে কয়টা প্রশ্ন করতে চাই, যদি আপনি বলেন। একটু আমরা যাবো সেখানে। একটা প্রশ্ন কিন্তু, এই যে আপনার বাবা, আপনার পরিবার আওয়ামী লীগের প্রতিষ্ঠা থেকে জড়িত, একটা প্রশ্ন, আপনার ভাই নাসিম ওসমান
যিনি বঙ্গবন্ধু হত্যার পর প্রতিশোধ নিতে চলে গিয়েছিলেন সেই অবস্থায়। জি। সে নাসিম ওসমান, সেলিম ওসমান জাতীয় পার্টির নেতা হন। তা আপনাদের পরিবারের সঙ্গে যায় এটা? না, এটা যায় না, কিন্তু আজকে বলতে হয় সত্য কথাটা। আ আমার বড় ভাই নাসিম ওসমানের মৃত্যুর পর অ জাতির পিতার কন্যা শেখ হাসিনা পার্লামেন্টে যে ভাষণ দিয়েছিলেন, তো সেই ভাষণেই বোঝা গেছে যে উনার প্রতি তার কতটুকু দরদ ছিল। আর রাজনীতিতে তো বিভিন্ন কৌশল থাকে, হ্যাঁ? এবং আমি যতটুকু জানি, আমার বড় ভাই নাসিম ওসমান এবং সেলিম ওসমান এই ২ জন আ পলিটিক্যালি জীবনে যেই কটা পদক্ষেপ নিয়েছেন, নেত্রীর নির্দেশে বাইরে নেননি। আমি এর বেশি কিছু বলা উচিত হবে বলে আমার মনে হয় না। আচ্ছা ঠিক এই প্রসঙ্গটা এখানে যাক। জি, আরেকটা ব্যাপার হচ্ছে ৫ই আগস্ট। জি, ওই আগস্টের প্রথম সেই ১, ২, ৩, ৪ ওই আগস্টে ওই সময়গুলো আপনি কি ভাবছিলেন? আপনি কি বিশ্বাস করতে পারছিলেন যে জি, এইভাবে জি। হেরে আমি যাচ্ছেন? আপনাকে বলি ভাইজান। ঘটনাটা এরকম যে ১৯শে আগস্ট আমি আমেরিকাতে ছিলাম। আমি ১৫ই আগস্ট ১৪ই ১৪ই জুলাই আমি দেশে ১৪ কিংবা ১৫ই জুলাই আমি দেশে ব্যাক করেছি। যাওয়ার পরে আমার শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছিল, গ্যাস্ট্রিক অ্যাটাক করেছিল। আমি এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলাম। তো ভর্তি থাকা অবস্থায় আমাকে মানে প্যাথেটিন সহ গ্যাস্ট্রিকের বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছিল। এর মধ্যে খবর পেলাম, আমি লজ্জিত আপনার সামনে বলতে, এবং এই কথাটা যারা আমার ছোট মেয়ের মতো যারা আছে, আমার মার মতো যারা আছে, বোনের মতো যারা আছে, যারা শুনছেন, আমি তাদের কাছে আগেই হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা মেয়ে একটা পত্রিকায় কাজ করত, লোকাল পত্রিকায়। হুম? তো ওই পত্রিকায় কাজ করত সে। এই এর মধ্যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জ ক্লাব ভেঙে দেওয়া হয়েছে। এই ১৯শে জুলাইয়ের আগেই রাইফেল ক্লাব ভেঙে ফেলা হয়েছে। আরো বেশ কিছু প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। তো ভালো কথা। আমি দেশে ছিলাম না। আ আমি যখন ফিরলাম, তো আমি অসুস্থ। এর মধ্যে হাসপাতালে খবর পেলাম, আমি মেয়েটার নামটা এই মুহূর্তে বলব না। ও একটা সাংবাদিক, ৩২-৩৩ বছর বয়স হয় মেয়েটার। এরা কয়েকজনে মিলে লিংক রোডে, আমার ঢাকা-নারায়ণগঞ্জ চিটাগাংয়ের সংযোগ সড়কে ওখানে জামাত, বিএনপি প্লাস আরো অনেকেই, এই আরো অনেক বলতে আমি বোঝাচ্ছি যে আরসার প্রধানও পরে ধরা পড়েছেন, পড়েছিল ওখান থেকে কিছুদিন পরে। রোহিঙ্গাদের যে গেরিলা বাহিনীর প্রধান। তো সেখানে এরা এই মেয়েটা যখন নিউজ কভার করতে যায়, তখন এই মেয়েটাকে তারা আক্রমণ করে। খুবই লজ্জার ব্যাপার। আমি কথাটা কিভাবে বলব বুঝতে পারছি না। এই মেয়েটার শরীরে অ্যা একটা কাপড়ের টুকরা তারা রাখেনি। এবং হায়না কিংবা শকুন যেভাবে মানুষকে চিরে, চিরে খায়, তারা তার স্পর্শকাতর স্থানগুলিতে তাদের নখের থাবায় মানে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছিল। একটা বৃদ্ধ লোক তাকে কোনরকম একটা কাপড় পেঁচিয়ে উদ্ধার করে একটা বেবি ট্যাক্সিতে উঠিয়ে দিয়েছিল। পরে নারায়ণগঞ্জের হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়। ঠিক একই দিনে আরেকজন ভদ্রমহিলা, হিন্দু এবং খুব সম্ভ্রান্ত পরিবারের মহিলা, উনি ওনার মেয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলেন। এই গ্রুপই তাদেরকে আটকায়। আটকানোর পরে উনি ওনার কাছে যা ছিল, হাত ভর্তি স্বর্ণের গয়না-টয়না ছিল, যা ছিল ব্যাগ ছিল সব দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে তার মঙ্গলসূত্র ছিল তার মানে গায়ে, বুকে। হিন্দুদের এটা খুব ইম্পোর্টেন্ট একটা ব্যাপার। ওই মঙ্গলসূত্রটা ছিনিয়ে নেয়। নিতে যায়, তখন উনি থাবা দিয়ে ধরেন, ধরে বলেন যে, "এইটা না বাবা, এটা নিও না।" তখন এমন জোরে টান দেয় যে ওনার ব্লাউজটাও পর্যন্ত নিয়ে চলে যায়। ওনার মেয়ে চিৎকার দিলে ওনার মেয়েকেও একইভাবে হেনস্থা করে। এই ২ টা খবর পাওয়ার পরে আমি নারায়ণগঞ্জ যাই। আমি আমার স্যালাইন খুলে ফেলি। খুলে আমি নারায়ণগঞ্জ যাই। কেউ জানেও না, তখন আমরা অল্প কয়েকজন লোক গেছি। আমি নারায়ণগঞ্জ ক্লাবে যেয়ে খেতে বসছি অসুস্থ। এমন সময় শুনলাম চারিদিকে বোমাবাজির আওয়াজ এবং গুলির শব্দ। তো আমি ভাতও খেতে পারিনি। আমি বেরিয়েছি। এসপি বলল থানায় অ্যাটাক করেছে, হেল্প চাচ্ছে। তো আমি নারায়ণগঞ্জ ক্লাবের গেটের সামনে বেরিয়েছি। দেখি অনেক দূর, প্রায় হাফ কিলোমিটারের উপরে দূর। দূর থেকে গুলি করছে। তো আমাদের কাছে আমি একদম আপনাকে টেল দ্য ট্রুথ, আমি সত্য কথা বলছি। আমার লাইসেন্স করা বন্দুক ছিল আমার সাথে। আমি ২৫ বছর পরে হাতে বন্দুক নিলাম। নিয়ে ওরা ভাবে নাই যে আমি ওখানে আছি কিংবা আমি বেরিয়ে যাব। আমি বেরিয়ে যাওয়ার পরেই তখন ওরা ঘাবড়ে যায়। চারিদিক থেকে আমাদের লোকজন খবর পায়, সবাই বেরিয়ে আসে। তখন ওরা এখান থেকে সরে পড়ে, কেটে পড়ে। কেটে পড়ার পরে ওখানে একটা লোকও আহত হয়নি, একটা লোকও নিহত হয়নি। সেই ক্ষণ এবং সেই দিন ওরা ভেগে যায়। এরপরে কিছুক্ষণ পরেই
আমি খবর পাই যে নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ওরা আগুন দিয়েছে। এটা এখানে শামসুজ্জোহা সংযোগ সড়ক, যে ঢাকা রাঙ্গুনিয়া রিং রোড, ওখানে আগুন দিয়েছে। এবং আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান শীতল পরিবহনের, এবং আমার পার্টনারও ছিল, তাদের বেচারিয়া নিরীহ মানুষ সবাই। 30টা বাস ছিল এবং এক একটা বাসের দাম 70 লাখ 80 লাখ টাকা করে দাম। এই সমস্ত বাসগুলি আগুন দিয়ে পুড়িয়ে একদম একদম ছারখার করে দিয়েছে। আমি নেত্রীকে জানালাম যে আপা এই ব্যাপার, আমি খুব শকড হয়েছিলাম, কারণ ওটা তো আমার রিজিক, আমি খাই। 16 বছরে আমি চ্যালেঞ্জ করে বলতে হচ্ছে বাড়ি ভাই, যারা আজকে এমপি হয়েছে তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন, 16 বছরে বিএনপির কোনো নেতা কর্মীকে আমরা বিন্দুপাত মাত্র হার্ম করিনি। বরঞ্চ এখন একজন এমপি হয়েছেন 3 থেকে, তাকে গ্রেফতার করা হয়েছিল, একদিনের মধ্যে আমি তাকে মুক্ত করে নিয়ে এসেছিলাম। আর একজনকে একটা গোয়েন্দা সংস্থা ডেকে নিয়ে গেছিল, আমি সেখান থেকে তাকে ফেরত নিয়ে এসেছিলাম। আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছিল একবার, আমি দেশে ছিলাম না। ওই যে করেছিলেন যে ওসি, তাকে আমি পরে ওখান থেকে ট্রান্সফার করেছিলাম। বাট বিকজ আমাকে নেত্রী একটা কথা বলেছিলেন যে 2001 থেকে পরে 2006 পর্যন্ত আমাদের উপরে কিন্তু একইভাবে আমার জুলুম হয়েছিল। বলেছিলেন সবাইকে মাফ করে দাও, কোনো পাল্টা হামলা করবে না এবং কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেও না। সে আমার কাছে শুধু আমার নেত্রী না, আমার আদর্শ না, উনি আমার কাছে আমার মার মতো। আমি আমার মার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলাম। তারা খুব ভালো ছিল। রেজাল্ট কি পেলাম? রেজাল্ট পেলাম আমার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। আমার কোনো আফসোস নেই এতে, সাদগায়ে জরিয়া। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমার মেজো ভাইয়ের বাড়িঘর, আমার বড় ভাইয়ের বাড়িঘর, আমার ভাতিজার বাড়িঘর, গাড়ি বাড়ি সবকিছু পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো আফসোস নেই। আফসোস লেগেছে, একটু খারাপ লেগেছে যে বাইতুল আমান, যেটা পাক বাহিনীও আগুন সাহস পায়নি, যেমন 32 নম্বর সাহস পায়নি। 32 নম্বর পুরানোর যেদিন পুড়িয়ে দিল, ভেঙে দিল, চুরমাচুর করে দিল, তারপর দিনই ওপেন ডিক্লেয়ার দিয়ে তার আগের দিন এই বিএনপি নেতারা যারা এটা ডিক্লেয়ার দিল, হ্যাঁ, তারাও কিন্তু বিভিন্নভাবে আমার কাছ থেকে উপহার নিয়েছে। তখন আমি সেটা বলতে চাই না, আমার কাছে প্রমাণও আছে, রেকর্ডও আছে, সবকিছু আছে। সো এরা ডিক্লেয়ার দিয়ে বাইতুল ওমানটাকে যে বুলডোজারে ভাঙলো, আমার 4টে চাচি থাকতেন শুধু ওখানে, 4টে চাচি আমার বিধবা, 4টে চাচি বিধবা, ওইটাকে ভেঙে দেওয়া হলো। এবং এটা তো ইতিহাস ছিল একটা। আমার বাড়ি আরেকটা আমি করতে পারবো, কিংবা করলাম না, তাতে কিচ্ছু এসে যায় না। বাস নাই, রিজিক নাই, চলে গেছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা কাউকে পাল্টা আঘাত করবো না। আমার প্রশ্ন বাড়ি ভাই, 19শে জুলাই থেকে তো 5ই আগস্ট পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম। আমরা তো তখন পারতাম যে শামীম ওসমানের সমস্ত গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তো বিএনপির বহু মানুষের বাসায়, জামাতের বহু মানুষের বাসায় আমরা আঘাত করতে পারতাম। আমি নেত্রীকে ফোন করলাম, আজকে বিভিন্ন এআই ব্যবহার করে, নেত্রী কণ্ঠস্বরকে ব্যবহার করে বলা হচ্ছে, নেত্রী বলেছেন গুলি করো, এটা করো। আমি সাক্ষী, আমি খোদ নিজে সাক্ষী বাড়ি ভাই। আমি যখন আপাকে বললাম যে আপা, আমি যেভাবে বলেছি সেভাবে বলছি যে আপা, আমার সমস্ত বাস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমার চোখ দিয়ে পানি পড়ছিল, যেটা আমার রিজিক, আমার বাচ্চারা খায় এখান থেকে। আমাকে বললেন যে কারা পুড়িয়েছে? আমি বললাম আমি সঠিক জানি না। কয় তুমি দেখেছো? আমি বললাম না। বললো স্বামী, তাহলে কোনো পাল্টা হামলা করো না, কারোর উপর আঘাত করো না, থানায় যেয়ে মামলা দাও। আমি মামলাও করিনি। নারায়ণগঞ্জে এসপি ডেকে নিয়ে ওসিকে দিয়ে কিছু নাম লেখে আমার এক বন্ধুকে দিয়ে ওখানে স্বাক্ষর নিয়েছিল। ওই বন্ধুও জানে না কার কার নামে মামলা হয়েছে। তো আমরা কোনো কিন্তু প্রতিশোধ কিংবা প্রতিহিংসা করিনি, কিন্তু রেজাল্টটা কি হলো? তা আমার কাছে একটা প্রশ্ন আজকে, আপনার মাধ্যমে, বিশিষ্ট সাংবাদিক ফজলুল বারী ভাইয়ের মাধ্যমে একটা প্রশ্ন বাংলাদেশের মানুষের কাছে। শ্যাম ভাই, আমরা আসবো সেখানে। জি জি জি। যখন আপনি শুনলেন নেত্রীকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, তখন আপনার মানসিক অবস্থা কি ছিল? না, আমি তার আগে বলি, একটু আপনাকে একটু সংযোজন করা দরকার বিষয়টা। আমরা কিন্তু 1 আগস্ট না, 1 আগস্ট না, 30 জুলাই আমি নারায়ণগঞ্জে কিন্তু সমাবেশ ডেকেছিলাম 3 তারিখে, 3রা আগস্ট। এবং এই ব্যাপার যে এরকম ঘটবে, আপনাকে এটা বলা উচিত আমি মনে করি। আমি 3 থেকে 4 মাস আগে পার্লামেন্টারি কমিটির মিটিংয়ে আমি এই বিষয়টাকে উত্থাপন করেছিলাম, সরাসরি বলিনি। আপনি দেখবেন যে জাতির পিতার কন্যার শেষ জনসভা যেটা নারায়ণগঞ্জে করেন, আমি সেই জনসভায় বলেছিলাম যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় কঠিন নির্বাচন, আমাদের মানচিত্রে আঘাত করবে। এবং আমি তারপরে 3টা জনসভায় বলেছি, আমি বলেছিলাম অক্টোবরে আঘাত করবে। আমার কাছে নলেজ ছিল এই আঘাতটা হবে অক্টোবরে, আগস্টে না,
অক্টোবর হওয়ার কথা ছিল। তো যাই হোক, আমি যখন বুঝলাম যে এই আঘাতটা এটা শুধু ছাত্র আন্দোলন না, এটার পিছনে অনেক কিছু কাজ করছে, এই বিষয়টা বোঝার জ্ঞান তো হয়েছিল। তো আমি নেত্রীকে লিখিত রিপোর্টও দিয়েছিলাম এবং উনিও জানতেন সবকিছু। উনি যে জানতেন এটা আমাদের এসবির মনিরুল হক সাহেব তো তার সাক্ষাৎকারে বলেছেন। তো উনি জাতির পিতার কন্যা, ওনার মন ওরকম বড়, উনি ওইভাবেই চিন্তা ভাবনা করেছিলেন। তো আমি জনসভা ডাকলাম এবং এই জনসভা আমাদের 2-2.5 লক্ষ লোক হতো নারায়ণগঞ্জে। তো আমরা ঠিক করলাম যে এখান থেকে আমরা রওনা দিব, তো 2 লক্ষ লোক যদি হয় তো 1 লক্ষ লোক ঢাকায় যাবে। যাত্রাবাড়িতে কথা বললাম আমাদের 2জন এমপির সাথে, একজন কমিশনারের সাথে। ওনারা বললেন যে ওনারা 30,000 লোক আমাদেরকে দিবেন, ওইখানটাতে দিবেন। তখন খুব বাজে অবস্থা। তো আমরা ওটা নিয়ে ঢাকায় যাব। আমি 2রা আগস্ট রাত্রেবেলায় নেত্রীর বাসায় গেলাম। আপাকে যে বললাম যে আপা আপনি কারফিউটা উঠিয়ে দেন, সেনাবাহিনী উঠিয়ে দেন। আমরা নারায়ণগঞ্জ থেকে আসি, আশেপাশে এলাকায় খবর দেন। আমরা 10 লক্ষ 20 লক্ষ লোক, আমরা এটা আমাদের জন্য কোনো ব্যাপারই না নেত্রী ডাকলে ঢাকা শহরে। তো আপনি ডাকেন, আমরা আসি, আমাদের কিচ্ছু লাগবে না, নো পুলিশ নো আর্মি, কিচ্ছু লাগবে না। আমরা দেখতে চাই স্বাধীনতা বিরোধী শক্তির হাতে কতটুকু ক্ষমতা আছে। উনি আমাকে শুধু একটা কথা বললেন, মাথা গরম করো না। আমি বললাম যে আপা ওরা কিন্তু ফাইনাল আঘাত করবে। উনি আবারও বললেন মাথা গরম করো না। তা আমি বললাম যে ওনার সামনে গেলে তো বাচ্চা হয়ে যাই। আমি বললাম যে পরে কিন্তু আপা আফসোস থাকবে। তো উনি বললেন যে চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। তো আমি দেখলাম যে আমার যেটুকু বলার দায়িত্ব আমি বলেছি। তো সেই দিন যদি আমরা ঢাকায় 10-20 লাখ লোক জমায়েত হতাম এবং যেটা কোনো ব্যাপারই ছিল না, তাহলে আজকে এই প্রেক্ষাপট হতো না। কিন্তু কেউ কেউ খুব ইমানদারির সাথে তার সাথে বেঈমানি করেছেন। এটি ইমানদারির তো সাথে। আজকে তো স্পষ্ট, সেনাবাহিনী প্রধানের উপরে বিশ্বাস করেছিলেন তিনি। আমি ওই জন্যই বলছি ইমানদারের সাথে বেঈমানি করেছেন। হ্যাঁ, এবং এই ইমানদারির সাথে যারা বেঈমানি করেছেন তাদের তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে তো আর এটা পারেন না, তাদের যেই কর্ম। তো এই জন্য মাঝে মাঝে আমার মনে হয় এই কিছু লোকের বেঈমানের জন্য মানুষ আমাদেরকে বেঈমানের জাত বলে। বাংলাদেশের মানুষ কিন্তু বেঈমান না। বাংলাদেশের শতকরা 98 ভাগ মানুষ এখন বুঝতে পারছে যে তারা কি হারিয়েছে, আমার ধারণা। এর মধ্যে বলতে পারছে 80 ভাগ মানুষ, আর বাকিরা তর্কের খাতিরে বলে না ঠিক আছে সবকিছু, এরা অন্য দলের সাপোর্টার কিংবা হোয়াট এভার ইট ইজ, ধরেন 30%ই ধরেন, আর বাকি কিন্তু মানুষ আজকে বুঝতে পারছে। তো সেইখানে উনি ওদের উপরে ভরসা করেছিলেন এবং ওনাকে বোঝানো হয়েছিল যে যদি আপনি এই 20 লাখ 30 লাখ 40 লাখ 50 লাখ লোক যদি আওয়ামী লীগ মাঠে নামে, তাহলে হয়তো দেশে রক্তপাত হবে এবং গৃহযুদ্ধ হবে। এই জায়গাটাতে বঙ্গবন্ধু কন্যা এড়াতে চেয়েছিলেন। এবং আমার সাথে এসএসএফ এর চিফের সাথেও পরে কথা হয়েছিল। যখন নেত্রী যেতে রাজি হচ্ছিলেন না, তারা বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি না যান আমাদের কোনো আপত্তি নেই, বাট আমাদের দায়িত্ব হচ্ছে আপনাকে সেভ করা, এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। এটাতে আমরা ওথ করা আছি, পিজিআর অ্যান্ড এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স, যে আমরা আমাদের বন্দুকের গুলি আমরা আমাদেরকে ছাড়তে বাধ্য হবে যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরের দম আছে। তখন নেত্রী ভেবেছিলেন যে অনেক মানুষের জীবন যাবে। উনি বুঝছেন যে ওনাকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে, ওনাকে হত্যার চেষ্টা করা হচ্ছে, এবং উনি এইটাও জানতেন যে ওইখানে 1 থেকে 1,500 ছেলেকে কালো প্যান্ট সাদা শার্ট দেওয়া হয়েছিল, বুকে একটা আইডি কার্ড দেওয়া হয়েছিল, এবং এরা এই 2 বোনকে, জাতির পিতার 2 কন্যা, বঙ্গবন্ধুর 2 কন্যা, স্বাধীনতার স্থপতির 2 কন্যাকে শুধু হত্যা করে তারা চায় নাই, তারা চেয়েছিল, কিভাবে বলবো কথাটা, হত্যা তো করবেই নৃশংসভাবে এবং খুব অশ্লীলভাবে হত্যা করবে। দ্যাট ওয়াজ দেয়ার প্ল্যান। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, এবং বাঁচিয়ে যখন রেখেছেন, আমার বিশ্বাস উনি যে বলেছেন ডিসেম্বর মাসে দেশে ফিরবেন, উনি যা বলেন উনি তা করেন, উনি যা স্বপ্ন দেখেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। তবে এটা দরকার ছিল, আমি মনে করি বাংলাদেশের মানুষ বোঝা দরকার ছিল যে তারা কি পেয়েছিল, কি হারিয়েছে। বাড়ি ভাই, আপনি বিশ্বাস করবেন, আমার বন্ধু বান্ধব ম্যাক্সিমামই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করি, যাদের ইনকাম 50,000, 60,000, 70,000 এরকম ইনকাম, 80,000 টাকা মাসে ইনকাম, 2টা ছেলে আছে, বাচ্চা আছে, 3টা মেয়ে আছে, 1টা মেয়ে আছে, বাড়ি ভাড়া দিয়ে থাকে, আমি তাদের যখন আজকে জিজ্ঞেস করি 60-70,000 টাকা ইনকাম, কিন্তু ইটস নট এ ম্যাটার অফ জোকস, তাদেরকে জিজ্ঞেস করি যে তোরা কেমন আছিস,
কারণ আমার জানতে চাই আমি অ্যাকচুয়ালি মানে এই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বাদ দেন, এদের অবস্থা কি। এরা আমাকে যেটা বলে যে মাসের 21 দিন 22 দিন তারা ওই টাকা দিয়ে চলতে পারছে, এরপর আর চলতে পারছে না। তারা আমাকে বলে যাদের ঘরে ইয়াং মেয়ে আছে, যে তারা মেয়েরা সন্ধ্যার পরে তো প্রশ্নই উঠে না বাইরে যাওয়ার, দিনের বেলাও যখন বাইরে যায় তারা প্রচন্ডভাবে আতঙ্কিত থাকে, প্রচন্ড আতঙ্কিত থাকে। তারা নিজেরাও খুব জরুরি কাজ না হলে বাসার বাইরে যান না। বড় বড় ব্যবসায়ীদের যখন ফোন করি যে আপনারা কেমন আছেন এখন, এই বড় বড় ব্যবসায়ীরা যখন উত্তর দেন যে অনেক বড় বড় ব্যবসায়ী, তারা উত্তর 5 আগস্ট যখন নেত্রীকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আপনি কি করছিলেন? তখন আমার বাড়ির সামনে আবার ঢাকায় অ্যাটাক হয়েছে। আমি ওই অ্যাটাককে ফেস করে 3:30 4টার সময় আমি ওই বাড়ি থেকে বেরিয়েছি। আমার 4.5 বছরের নাতি, 4.5 বছর কিংবা 5 বছর, এখন যার বছর 4.5 বছরের নাতি, এখন যার বয়স 6.5 বছর, আমার সেই নাতিকে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল ধরে। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার ছেলের বউকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। মানুষ এসে তাদেরকে উদ্ধার করেছিল, রক্ষা করেছিল। আমি আমার ছেলে আলাদা হয়ে গেছিলাম, ওরা আলাদা হয়ে গেছিল। সো আল্লাহ তাদেরকে রক্ষা করেছিল মানুষের মাধ্যমে। মানুষ ঘিরে, ওরা যখন মেরে ফেলতে গেছিল, আমার নাতিকে নিয়ে চলে যাচ্ছিল, তখন আমার বউ ঝাঁপিয়ে পড়েছিল তাদের উপরে, আমার স্ত্রী। সেই ট্রমার থেকে এখনো সে বেরোতে পারে নাই এবং মুক্তিপণ দাবি করছিল। তখন চারিদিক থেকে হাজার হাজার মানুষ এসে তাদেরকে রক্ষা করেছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর মানে তার ফেরেশতা হিসেবে তাদেরকে পাঠিয়েছিলেন। মুক্তিপণ যারা দাবি করছিল এদের চেহারা, পোশাক কিরকম মনে হচ্ছিল? এরা সব তখন মদ্যপ অবস্থায় ছিল। মানে কারোর হাতে অস্ত্র, কারোর হাতে ছুরি। মানে আমার বউ তো কাউকে ছিল না এদেরকে। হ্যাঁ, এবং আমার বউয়ের যেটা কথা ছিল, আমার মেয়ে যেটা বলেছিল যে ম্যাক্সিমাম ছিল ড্রাঙ্ক, অ্যালকোহল অবস্থায় ছিল তারা, মানে কোনো সেন্স ছিল না। কিন্তু আমার মেয়ের হাতে টেলিফোন ছিল এটা একটা। কোন সড়কে কয়টার সময় এটা? এটা ঢাকার থেকে একটু দূরে, নারায়ণগঞ্জে না, ঢাকার থেকে দূরে একটু সাভার সাইডে এই ঘটনাটা ঘটেছিল। আচ্ছা। মানে একটা সেফ প্লেসে যাওয়ার সময়। ওরা জানতো না যেটা আমার বাচ্চা, আমার পরিবার, এটা জানতো না। কিন্তু বাস একটা মহিলা পেয়েছে, 3টা মহিলা, একটা ছোট বাচ্চা পেয়েছে, এইটাই। আমার পরিবার যদি জানতো তো মেরেই ফেলতো হয়তোবা। তখন ওইখানে আমার যারা সার্কেল ছিল, যারা ওদেরকে নিয়ে যাচ্ছিল, তখন যখন আমার মেয়ে টেস্ট করে দিয়েছিল যে আমরা উই আর ইন ডেঞ্জার, সেফ আস, তখন এলাকার মানুষকে ওরা বলার পরে তখন এলাকার মানুষ চারিদিক থেকে ওদেরকে ঘিরে ফেলেছিল এবং ওই লোকগুলি থেকে ওদেরকে উদ্ধার করেছিল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপর এরপর যাই হোক, এরপরে আমি দেশ ছাড়লাম, আমি ভারতে গেলাম।